আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ক্লাসে। তোমরা জানো তোমাদের জন্য আমরা ফ্রিতে লাইভ ক্লাসের যে আয়োজন করেছি, তারই প্রেক্ষিতে আমরা আজকে বাংলা প্রথম পত্রের আরও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং সেটি হচ্ছে রেইনকোট গল্প। তো তোমরা কারা কারা আমার সাথে কোন কোন জায়গা থেকে যুক্ত আছো আমাকে একটু কাইন্ডলি জানাও, এবং তোমাদের বন্ধুবান্ধবদের কমেন্টে মেনশন দিয়ে জানিয়ে দাও, এবং তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার দিয়ে দাও। কারণ তোমরা যারা আমাদের এই ক্লাসটি শেয়ার দিবে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংক পেয়ে যাবে একদম ফ্রিতে। তোমাদের মধ্য থেকে যারা সর্বোচ্চ শেয়ার দিবে তাদের মধ্য থেকে আমরা দুজনকে বেছে নেব, তাদের দুজনকে আমরা এই বি ইউনিট এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংক কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। এছাড়া তোমরা যারাই শেয়ার দিবা তারা আমাদের পেজে জানালে তোমাদেরকে এই দুটি প্রশ্ন ব্যাংকের পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। সো তোমরা কোন কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত আছো একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও, আমি দেখতে চাই। একটু ফার্স্ট তোমরা আমাকে জানাও কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত আছো, এবং তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করে জানিয়ে দাও। 26 এবং 27 সামিরা আক্তার বলছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জুই বলছো সামিরা ময়মনসিংহ থেকে, জুই বরিশাল পটুয়াখালী থেকে, ওকে। রেদওয়ান রংপুর থেকে, সুজন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সুজন, কেমন আছো ভাইয়া? এরপর বলছো শামসুল জয়পুরহাট থেকে, আরাফাত আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আরাফাত, তুমি কেমন আছো ভাইয়া? দ্রুত তোমাদের বন্ধুবান্ধবদেরকে মেনশন দিয়ে একটু আমাদেরকে ক্লাসটি জানিয়ে দাও যে আমরা এখানে একটি ক্লাস হচ্ছে, তারাও যেন এই ক্লাসটি করতে পারে, কারণ শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়াই উত্তম। আরাফাত নোয়াখালী থেকে, আজকে তো নোয়াখালীর খেলা আছে বিপিএল। হাজারা নাটোর, তাহসিন বলছো পাবনা থেকে। ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দাও, কারণ তোমরা জানো শেয়ার দিলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংক কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। কারণ এই প্রশ্ন ব্যাংক পড়লে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন করে এবং কোন ধাঁচে প্রশ্ন করে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা যদি প্রস্তুতিটা নাও তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষায় ভালো করার পাশাপাশি তোমরা তোমাদের অ্যাডমিশনে কিন্তু খুব ভালো করতে পারবে। সো একটু আমাকে ফার্স্ট জানাও কে কে কোন কোন জায়গা থেকে যুক্ত আছো, আমরা এরপরে আমাদের ক্লাসে চলে যাব। আরাফাত আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। মিঠুন কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। মিঠুন তুমি কেমন আছো? আমাদের সাথে যুক্ত আছে মুস্তাকিম সুজন সিরাজগঞ্জ থেকে। মাইন আছো কাদেরিয়া মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তুমি। ফারিয়া বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারিয়া, কেমন আছো? মুস্তাকিম সিরাজগঞ্জ থেকে। প্রিয়ন্ত মৌলভীবাজার, প্রিয়ন্ত তো গত ক্লাসও করেছিল। একটু তোমাদের বন্ধু বান্ধবদের একটু দ্রুত আমাদের ক্লাসে মেনশন দিয়ে দাও, আমরা এখনই আমাদের ক্লাসে চলে যাব। একটু তোমাদের মার্জিয়া বলছো ময়মনসিংহ থেকে। হুমায়রা কাবির সাফা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। সম্রাট সিরাজগঞ্জ থেকে। জুই মাদ্রাসা থেকে। সবাইকে মাদ্রাসা নাকি? ভালোই তো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। দেখো রেইনকোট গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। রেইনকোট গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, এবং এই রেইনকোট গল্পটি কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া বলো? এটি হচ্ছে জাল স্বপ্ন, এটা মনে রাখবা, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই লাইনটা মনে রাখবা। জাল মনে রাখলে হয়েছে যে জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই লাইনটা মনে রাখবা। আমরা স্লাইডে যাই। রেইনকোট গল্পের রচয়িতা কে? আখতারুজ্জামান খান ইলিয়াস। আখতারুজ্জামান খান ইলিয়াস হচ্ছে রেইনকোট গল্পের রচয়িতা, এবং এই রেইনকোট গল্পটি আখতারুজ্জামান খান ইলিয়াসের লেখা। এবং আখতারুজ্জামান খান ইলিয়াস সম্পর্কে তোমাদেরকে অবশ্যই তার জন্ম এবং মৃত্যু তারিখটা জানতে হবে। আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম তারিখ কত সাল বলো তো? 1943, এবং মৃত্যু 1997।
এই দুইটা মনে রাখবা, 43-97। তোমরা যখন কবিদের বা গল্প লেখক বা সাহিত্যিক যাদের নামে জন্মসাল বা মৃত্যুসাল মুখস্থ করবা, তাদের শেষ দুইটা ডিজিট সবসময় মনে রাখার চেষ্টা করবা। আখতারুজ্জামান ইলিয়াস 43-97, আখতারুজ্জামান ইলিয়াস 43-97। এবং এর উৎস গ্রন্থ কি? এর উৎস গ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল, এভাবে মনে রাখবা। আর এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযোদ্ধা শ্যালকের রেনকোট। রেনকোটটি কার? মুক্তিযোদ্ধা শ্যালকের। গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তার ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে কি এই গল্পে। অর্থাৎ নুরুল হুদা কেমন লোক ছিল? একটু ভীতু লোক ছিল। এই ভীতু লোক যখন তার শ্যালক মিন্টুর রেনকোটটি গায়ে দেয়, তখন তার মধ্যে কি জাগ্রত হয়? উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। এটা মনে রাখবে, এটা হচ্ছে মূল বিষয়বস্তু বা যেটাকে বলা হয়। আর এখানে মূল বাণী যে এক কথায় থাকে যে এই তোমাদের এমসিকিউ আসে যে রেনকোট গল্পের মূল বাণী কি বা মর্মবাণী কি বা উপজীব্য কি, তখন তোমরা এই লাইনটা একটু মনে রাখবা যে মুক্তিযুদ্ধ ও পাক বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে যে বাঙালির যেই প্রতিরোধ বা প্রতিবাদ যা আমরা দেখেছিলাম 1971 সালে, এবং এই গল্পটি কিন্তু কখনকার ঘটনাকে নিয়ে লেখা বলো তো? মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। কখনের? মুক্তিযুদ্ধের। এটা মনে রাখবে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে কিন্তু এই গল্পটি রচনা করা হয়েছিল, যা আখতারুজ্জামান ইলিয়াস রচনা করেছিলেন। তো এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। লাজিনা বলছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুস্তাকিম সিরাজগঞ্জ থেকে। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। আর আরেকটা জিনিস, আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে যেহেতু জানতে চাও, তখন তার দুটা উপন্যাস সম্পর্কে অবশ্যই জানবে। আখতারুজ্জামান ইলিয়াস কয়টি উপন্যাস রচনা করেছেন? মাত্র 2টি। এবং এই 2টি রচনা কিন্তু উপন্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম উপন্যাসটি হলো চিলেকোঠার সেপাই, চিলেকোঠার সেপাই। এবং দ্বিতীয় উপন্যাস হচ্ছে খোয়াবনামা। এই দুইটা উপন্যাস মনে রাখবে। এই দুইটা কি উপন্যাস? আমরা অন্য কালার নেই। এই দুইটা কি উপন্যাস? এটা মনে রাখবা। প্রথম উপন্যাস কি? চিলেকোঠার সেপাই। দ্বিতীয় উপন্যাস হচ্ছে খোয়াবনামা। এই চিলেকোঠার সেপাই মূলত 69-এর গণ অভ্যুত্থান নিয়ে লেখা, এবং এই খোয়াবনামা, আর এটা যেহেতু 69-এর গণ অভ্যুত্থান নিয়ে লেখা, এবং এই চিলেকোঠার সেপাই কখন প্রকাশিত হয়? 1987 সালে। আর এই খোয়াবনামা প্রকাশিত হয় কত সালে? 1996 সালে। এটা মনে রাখবা যে আখতারুজ্জামান ইলিয়াসের 2টি বিখ্যাত উপন্যাস, তিনি কিন্তু শুধু 2টো উপন্যাসই রচনা করেছেন, কারণ তিনি লেখার থেকে মূলত লেখাকে একটু জোর দিয়েছেন। তার এত কাব্য বা এত রচনার থেকে তিনি মূলত বিষয়বস্তুকে বেশি জোর দিয়েছেন, তাই তিনি 2টি উপন্যাস রচনা করেছিলেন। তার প্রথম উপন্যাস হলো চিলেকোঠার সেপাই। দ্বিতীয় উপন্যাস কি? খোয়াবনামা। চিলেকোঠার সেপাই কত সালে প্রকাশ করা হয়? 1987-তে। আর খোয়াবনামা প্রকাশিত হয় 1996 সাল। আর আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে আমরা যে গল্পটা পড়ছি, অর্থাৎ এই যে রেইনকোট, রেইনকোট গল্প কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। এই লাইনটা মনে রাখবা, 1995। রেইনকোট 1995, জাল স্বপ্ন স্বপ্নের জাল। রেইনকোট 1995, জাল স্বপ্ন স্বপ্নের জাল। রেইনকোট 1995, জাল স্বপ্ন স্বপ্নের জাল। আর আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম তারিখ 1943, মৃত্যু 97। জন্ম 43, মৃত্যু 97। এবং তার রচিত 2টি বিখ্যাত উপন্যাস হলো চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও কাইন্ডলি। তোমাদের বন্ধু বান্ধবদের আমাদের এই ক্লাসে দ্রুত মেনশন দিয়ে দাও, যেন তারাও ক্লাসটি করতে পারে। তোমাদের টাইমলাইনে অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে দাও,
কারণ তোমরা যদি তোমাদের টাইমলাইনে আমাদের ক্লাসটি শেয়ার দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংক ফ্রিতে পেয়ে যাবে। সামিরা বলেছো বুঝতে পারছো, লাজিনা বলছো ক্লিয়ার, রাহাত বলছো ক্লিয়ার ভাইয়া। ক্লাস পিডিএফ থাকবে ভাইয়া? হ্যাঁ ক্লাস পিডিএফ থাকবে, তোমরা ক্লাসটি যখন শেয়ার দিবে তারপর আমাদের পেজে জানিয়ে দেবে, আমাদের পেজ থেকে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। বা এছাড়া যদি তোমরা পিডিএফ চাও তাহলে তোমরা আমাকেও এভাবে পার্সোনালি বা মেসেজ দিতে পারো, সমস্যা নেই। জান্নাতুল বলছো ক্লিয়ার। আরাফাত, তোমাদের বন্ধু বান্ধবদের একটু দ্রুত আমাদের ক্লাসে মেনশন দিয়ে দাও এবং এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। দেখো এভাবে এত কিছু জানার দরকার, তোমরা এইচএসসির জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়বা, কারণ তোমাদের এইচএসসিতে কিন্তু ওই যে উপন্যাস কাব্যগ্রন্থ এত ডিপ থেকে প্রশ্ন করবে না, করবে এই যে আমি যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলো থেকে, কারণ আমরা জানি যে কোন জায়গা থেকে প্রশ্ন করবে। আর তোমরা যদি চাও আমাদের এইচএসসি টু অ্যাডমিশন একটা ব্যাচ আছে, এইচএসসি টু অ্যাডমিশন একটা ব্যাচ, যে এক ব্যাচের মাধ্যমে আমরা তোমাদেরকে এইচএসসির প্রিপারেশন অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য যতটুকু এফোর্ট দরকার আমরা দিব এবং অ্যাডমিশন যেন তুমি ভালো করতে পারো সে হেল্পটাও আমরা তোমাদেরকে করব। এইচএসসি টু অ্যাডমিশন তোমরা এইচএসসি পরীক্ষার পর সম্পূর্ণ অ্যাডমিশনের প্রিপারেশন আমাদের কাছ থেকে পাবে এবং এই অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে দেখো তোমরা পাচ্ছ আমাদের থেকে প্রশ্ন ব্যাংক, পাশাপাশি এই যে দেখো কত কত লেকচার শিট, এই যে আইসিটি এইচএসসির যে আইসিটির 100% কমন সাজেশন বা যেটাই বলো এখান থেকে কিন্তু ভালো একটা সাজেশন শিট পাবে। পাশাপাশি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে এতগুলো তোমরা শিট পাবে আমাদের থেকে, এই যে দেখো এত এত শিট পাবে, জগন্নাথ ইংলিশ বুক পাবে ইত্যাদি বিভিন্ন, এই যে সাধারণ জ্ঞান সহ বিভিন্ন বুক পাবে তোমরা। তো তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তোমরা অবশ্যই যেটা করতে হবে আমাদের পেজে মেসেজ দিতে হবে যে আমরা আপনাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চাই এবং আমাদের পেজ থেকে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবে। তো তোমাদের বন্ধুবান্ধবদের একটু দ্রুত আমাদের ক্লাসে মেনশন দিয়ে দাও এবং তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার দিয়ে দাও। আর এই স্লাইডটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, এই স্লাইডটা বুঝতে পারলে আমরা পরের স্লাইডে যাব। ওকে আমরা তাহলে পরের স্লাইডে যাই। সবাই বলছে ক্লিয়ার, রাত ক্লিয়ার, সামিরা শেয়ার করেছে ভাইয়া, সামিরা ধন্যবাদ। লাজিনা বলছে এইচএসসি টু অ্যাডমিশন কি এইচএসসি 26 নাকি 27? এইচএসসি 26 এবং 27 বোধ। যারা এইচএসসি 27 ব্যাচ আছো তোমরা এখন থেকে যদি একটু একটু এইচএসসি 26-এর সাথে প্রস্তুতি নাও তাহলে তোমাদের জন্য কিন্তু পড়টা আরও বেশি সহজ হয়ে যায়। আমি যেটা করেছিলাম এইচএসসি যখন আমি ফার্স্ট ইয়ার ছিলাম তখন থেকে কিন্তু প্রশ্ন ব্যাংক পড়তাম এবং আমাদের যে সিনিয়র ছিল তাদের থেকে অ্যাডমিশনের বই নিতাম, ওই অ্যাডমিশনের বইগুলো নিয়ে তোমার প্রশ্নগুলো সলভ করতাম, দেখতাম কোয়েশ্চেন ব্যাংকে কোন জায়গায় প্রশ্ন করছে এবং ওই বই থেকে কোন জায়গাতে পড়া যায়। কিন্তু আমরা কিন্তু তখন এত কিছু জানতাম না যে অ্যাডমিশনের ব্যাচও থাকে, জানলে অবশ্যই আমি তখনই ভর্তি হয়ে যেতাম। তো আমি নিজে নিজে পড়েছিলাম। তো তোমরা যদি চাও আমাদের সাপোর্টের মাধ্যমে তোমরা এইচএসসিতে ভালো করতে চাও, পাশাপাশি অ্যাডমিশনে ভালো করতে চাও, তো তাহলে তোমরা কিন্তু আমাদের এইচএসসি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে পারো। এই ব্যাচে আমরা তোমাকে যেটা বললাম এইচএসসি প্রিপারেশনের ফুল প্রিপারেশনের পাশাপাশি আমরা তোমাদেরকে অ্যাডমিশনের প্রিপারেশনে নিয়ে দিব এবং এই একটি ব্যাচের মাধ্যমে তোমরা প্রায় আমাদের থেকে 1.5 বছরের সাপোর্ট পাবে, 1 মাস 2 মাস নয়, পুরো 1.5 বছরের সাপোর্ট। শেয়ার ডান, থ্যাংক ইউ জুই। সুমাইয়া বলছো রিলস দেখা বাদ, হ্যাঁ রিলস দেখা বাদ দিতে হবে। রিলস তোমাদের সময়কে যে পরিমাণ নষ্ট করে সেই সময়টা তোমরা আমাদের ক্লাসে একটু মনোযোগ দাও এবং তোমাদের বন্ধু বান্ধবের মেনশন দিয়ে জানিয়ে দাও, অবশ্যই তোমরা ভালো করতে পারবে। এই রিলস দেখা থেকে একটু দূরে থাকতে হবে, নিজের সময়টাকে এভাবে নষ্ট করিও না, সময়ের মূল্য দাও, তাহলে সময় তোমাকে উত্তম কিছু দিবে। ওকে তাহলে আমরা পরের স্লাইডে যাই, দেখি প্রশ্ন নাম্বার 1, মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনের দাঁড়ানো একটি লরির দিকে। কোন দিকে? লরির দিকে। উক্তিটি অন্তর্নিহিত অর্থ প্রকাশিত হয়েছে, বলো এটার উত্তর কি হবে? ক শ্লেষ, খ কৌতুক, গ ক্ষোভ এবং ঘ অনিশ্চয়তা। এর উত্তর কি হবে আমাকে একটু জানাও, এটা না জানলে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো, সমস্যা নেই। উত্তর কি হবে বলো?
ফারজানা মার্জিয়া জাবা ভাইয়া জয়েন করে ফেললাম। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত থাকো, সমস্যা নেই। আবদুল্লাহ আলনুর বলছে এইচএসসি 26, মানে তোমাদের টেস্ট পরীক্ষা খুব সামনে, একটু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি করো। বলো এর উত্তর কি হবে? রিলসকে বানাইলো যদি পাইতাম, যে বলছো রিলস বানাইছে যে সে, এর জন্য রিলসটা বানাইছে মূলত তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য বা তোমাদের সময়টাকে নষ্ট করার জন্য। তোমাদের 5 মিনিট সময় নষ্ট করে যদি তারা কোটি কোটি টাকা আর্ন করতে পারে, তাহলে লাভ কার, তোমার না তার? এটা তোমাকে বুঝতে হবে এবং তোমাকে রিলস দেখা থেকে বিরত থাকতে হবে। যখন পড়ার সময়, যখন ক্লাসের সময়, তখন তোমাকে অবশ্যই ক্লাস করতে হবে, পড়তে হবে। কারণ এই যে পড়া এবং ক্লাস তোমরা যদি যখন গ্যাপ দিচ্ছ, তখন কিন্তু তোমাদের অনেক অনেক পড়া আটকে যাচ্ছে এবং জমে যাচ্ছে। এই জমা পড়া পরবর্তীতে যখন তুমি পড়তে যাও, তখন কিন্তু তোমার কাছে মনে হয় যে এত পড়া তো আগে যদি একটু পড়তাম, এই কথাটা যেন পরবর্তীতে তোমাদের মনে না আসে। তার জন্য এখন থেকে একটু সতর্ক হয়ে পড়াশোনা করো, দেখবা তুমি এইচএসসি ভালো করার পাশাপাশি তোমার অ্যাডমিশনে ভালো একটা ফলাফল করতে পারবে। মারজানা সুমাই বলছে ভাই এটা কি ক্লাস? এটা আমাদের বাংলা প্রথম পত্রের ক্লাস এবং আমরা রেইনকোট গল্প পড়ছি। প্রিয়ন্ত বিশ্বাস বলছে বি। কৌতুক। আতাউর রহমান বলছো ঘ, অনিশ্চয়তা। সুফিয়ান ঘ। সামিরা বলছো ঘ, অনিশ্চয়তা। এবং এর উত্তর হলো অনিশ্চয়তা। কেন অনিশ্চয়তা? এই যে মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে। মানে মিলিটারি এই লরির দিকে কাদের ঠেলে দিচ্ছে? যখন আমরা যখন দেখতে পাই যে আমাদের গল্পের যে রেডকোট গল্পের যে কথক, তিনি যখন একটি ওই বাসে করে যাচ্ছিল, তখন কিন্তু মিলিটারিরা বাসকে থামিয়েছিল তখন, এবং বাস থেকে নামিয়ে একা কিন্তু চেক করছিল যে কারা মুক্তিযোদ্ধা বা কারা কোন রাজাকার কিনা। এভাবে দেখে যখন ওই যে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে যখন ঠেলে দিচ্ছিল, তখন নুরুল হুদার মনে কি জাগ্রত হয়? একটা অনিশ্চয়তা জাগ্রত হয় যে যাদেরকে লরির দিকে নিয়ে যাচ্ছে তারা আদৌ তাদের পরিবারের কাছে ফিরতে পারবে তো, নাকি তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তো এইখানে মূলত এর মাধ্যমে অনিশ্চয়তাটাকে বোঝানো হয়েছে। সো আনসারটা হবে অনিশ্চয়তা। দ্বিতীয় প্রশ্নটার উত্তর দাও। রেনকোট গল্পের রেনকোট বিষের প্রতীক কি? কিসের প্রতীক? রেনকোট কিসের প্রতীক বলো? এটা অবশ্যই পারার কথা। রেনকোট কিসের প্রতীক? রেনকোট কিসের প্রতীক বলো? মার্জিয়া বলছো সি, সামিরা সি, সাহস ও দেশপ্রেম। মিম বলছো সি। শিলা বলছো কথা দুইবার শোনা যায়, হয়তো নেট সমস্যা একটু। হুমায়রা বলছো গ। রিয়াদ বলছো গ। সুফিয়ান গ। ওকে, তোমরা সবাই দেখছি পারছো। আনসার হবে কি গ, সাহস ও দেশপ্রেম। আমরা দেখি যখন রেনকোটটা একজন ভীত মানুষ, নুরুল হুদা যখন একটা ভীত মানুষ যখন রেনকোটটা গায়ে দেয়, তখন তার মধ্যে কি দেশপ্রেম জাগ্রত হয়, সাহস জাগ্রত হয়। তো এই মাধ্যমে রেনকোটটাকে তাই কি হিসাবে আখ্যায়িত করা হয়েছে? সাহস ও দেশপ্রেমের মতো প্রতীক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এবার আমরা দেখব কিছু চরিত্রলিপি, যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো থেকে প্রশ্ন আসে। নুরুল হুদা সম্পর্কে আমরা জানবো। নুরুল হুদা গল্পের কথক কে? গল্পকথক কে? নুরুল হুদা। গল্পকথক কে? নুরুল হুদা। তাই এটিকে প্রায় অংশে অনেকে বলে উত্তম পুরুষের জবানিতে রচিত গল্প। আবার আমরা কিন্তু উত্তম পুরুষ আগে একবার বলছি, উত্তম পুরুষের জবানিতে রচিত গল্প। তো এই গল্পটার অধিকাংশ বাক্য কার মুখে বলা হয়েছে? নুরুল হুদার মুখ থেকে। এরপর নুরুল হুদা বেটে খাটো শরীর। বেটে খাটো, নুরুল হুদার উচ্চতা কেমন ছিল? বেটে টাইপের ছিল। বেটে খাটো মানে ছোট, এত খাটো টাইপের ছিল। এরপর নুরুল হুদা কিসের লেকচারার ছিল? কেমিস্ট্রি। কেমিস্ট্রি মানে কি বলো? কেমিস্ট্রি হলো ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে রসায়ন, বিজ্ঞান বিভাগের একটা সাবজেক্ট রসায়ন। তো নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিল? কেমিস্ট্রি। আবার অনেক সময় তোমাদের এমসিকিউতে কি করবে? কেমিস্ট্রি না দিয়ে দিবে কি? রসায়ন। তখন তোমাকে অবশ্যই এর বাংলাটা জানতে হবে যে কেমিস্ট্রি এবং রসায়ন। এরপর মিন্টুর দুলাভাই। নুরুল হুদা কি মিন্টুর দুলাভাই? তো মিন্টু কে? নুরুল হুদার শ্যালক।
তার মেয়ের বয়স 2.5 বছর। মেয়ের বয়স কত? 2.5। ছেলের বয়স কত? 5 বছর। তো এটাকে মনে রাখবা হাফ, মানে কি হাফ মনে রাখবা যে অর্ধেক, ছেলে মেয়ে অর্ধেক। অর্ধেক কিভাবে? ছেলের বয়স হলো ছেলের বয়স 5, মেয়ে এই 5-এর অর্ধেক কত? 2.5। এরপরে যদি আমরা যাই, মিলিটারি কি আর বিবেচনাবোধ নাই? মিলিটারি কি আর বিবেচনাবোধ নাই? নুরুল হুদা কথাটি ভাবে বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়া প্রসঙ্গে। মানে ওই যে নুরুল হুদাকে যখন তলব করে ইসাক মিয়ার মাধ্যমে যে পিয়ন ছিল, তখন নুরুল হুদা একটু ভীত টাইপের ভয় পেয়ে যায় এবং তিনি বলে যে মিলিটারি কি আর বিবেচনাবোধ নাই? নুরুল হুদা কথাটি বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়া প্রসঙ্গে বলে। এরপর এখন বউ এসব বাজে কথা বলে কেন? এই যে এখন বউ এসব বাজে কথা বলে কেন, এটা কখন বলে? এ কথা নুরুল হুদা ভাবে মিরপুর ব্রিজ থেকে যখন গুলির আওয়াজ আসার প্রসঙ্গে। কোন ব্রিজ থেকে গুলি আসছিল? মিরপুর ব্রিজ থেকে। তো মিরপুর ব্রিজ থেকে যখন গুলির শব্দ পাওয়া যায়, তখন নুরুল হুদার বউ যে ছিল আসমা, সে বারবার তাকে বলছিল এখন না জেলে নয়, ওখান থেকে গুলি আসছে, এই সেই। মানে এই জন্যই নুরুল হুদাকে একটু ভয় পেয়েছিল। এই লাইনটার মাধ্যমে কি নুরুল হুদার একটু ভয় প্রকাশ পায় যে এখন বউ এসব বাজে কথা বলে কেন। এরপর মিন্টু রেইনকোট রেখে গিয়ে ভালোই করেছে। নুরুল হুদা এ কথা ভাবে রেইনকোটের ভিতর যে ওম, অর্থাৎ যে উষ্ণতা, ওম অনুভব করায়। অর্থাৎ সে যখন বৃষ্টির দিনে বের হবে, প্রচণ্ড শীত, তখন কিন্তু সে কি পরে বের হয়েছিল? এই রেইনকোট পরে। সো এই রেইনকোটটা কার? মূলত এই রেইনকোটটা ছিল মিন্টুর। রেইনকোটটা কার বলো তো ভাইয়া? রেইনকোটটা ছিল মিন্টুর। মিন্টু যখন রেইনকোটটা রেখে চলে যায়, তখন এটা কে গায়ে দেয়? তখন এটা গায়ে দেয় নুরুল হুদা। এবং এটা মূলত মিন্টুর রেইনকোটটা কে দেয়? আসমা নুরুল হুদাকে দেয় গায়ে দেওয়ার জন্য। এবং এই রেইনকোটটা গায়ে দেওয়ার পর যখন তার পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে যায়, তখনই সে এই কথাটা বলে যে মিন্টু রেইনকোট রেখে গিয়ে ভালোই করেছে। তারপর আমরা যদি দেখি, নুরুল হুদা ভেবেছিল তাকে বাসের সবাই টিটকিরি করবে। এই টিটকিরি করবে কেন বলো? কারণ আমরা যখন দেখি যে সে যখন বাসে উঠে, রেইনকোটে কিন্তু প্রচুর পানি ছিল। তো আমরা সচরাচর যখন কোনো একটা বাসে উঠি বা ট্রেনে উঠি, আমরা এদিক ওদিক যখন ব্যাগ রাখি, তখন কিন্তু আমরা ভাবি যে ইস, ব্যাগটা রাখতেছি, সে আমাকে নিয়ে কী ভাবতে পারে। আবার দেখি যে এ যদি আমাকে নিয়ে অন্য কিছু ভাবে, আবার ভাবি ইস, এ আমাদেরকে নিয়ে কী ভাবতে পারে। এই সকল চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথায় আসে। সেই একইভাবে নুরুল হুদা ভাবছিল রেইনকোটের পানি যখন বাসে পড়ছে, যে রেইনকোটের পানি যখন বাসের ভিজে মাটিতে গড়ায়, তখন নুরুল হুদা ভাবে কি বাসের সবাই তাকে নিয়ে টিটকারি করবে যে কেমন লোক, পানি পড়তেছে, এ হ্যান তেন। বা কিন্তু ওই লোকেরা কিন্তু তাকে নিয়ে বিন্দু মাত্র কথা বলেনি। কারণ কি, তারা নুরুল হুদার যে রেইনকোট গায়ে ছিল, তারা ভাবছিল কি সে হয়তো বা একজন মিলিটারির লোক বা তৎকালীন পাক বাহিনীর বা কোনো একজন লোক হবে। নুরুল হুদাকে দেখে বাস থেকে নেমে পড়ে কয়জন? 9 জন যাত্রী। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। নুরুল হুদাকে দেখে বাস থেকে নেমে পড়ে কয়জন যাত্রী? 9 জন। এটা স্টার মার্ক দিয়ে রাখবা। এরপর নুরুল হুদা সাধারণত নিয়মিত পড়ে জুম্মার নামাজ, মানে শুক্রবারের নামাজ আর কি। আমাদের দেশে যেটা প্রায় দেখা যায়, জুম্মার নামাজে একটা পোস্ট করে, জুম্মা মুবারক, সপ্তাহে একদিন নামাজ পড়ে। পর নুরুল হুদার আজান শুনতে ইচ্ছে করেছিল খুব ক্র্যাকডাউনের রাতে। এই ক্র্যাকডাউনের রাত কখন বলতো? 25শে মার্চ 1971, যেদিন পাকিস্তান বা পাক বাহিনী নির্মম গণহত্যা চালায় এবং আক্রমণ করে আমাদের বাংলাদেশে। সো এই স্লাইডটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ফ্লোর বলছো কমেন্টগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে, তুমি একটু ব্যাক দিয়ে আবার আমাদের লাইভে ঢুকো, দেখতে পাবা। লাজিনা বলছো 25শে মার্চ, রাইট। রোকেয়া বলছো 9 জন, হ্যাঁ। পাপিয়া সুলতানা বলছো স্লাইড দেওয়া হবে কি? হ্যাঁ, স্লাইড দেওয়া হবে। তোমরা আমাদের পেজে জানিয়ে দিবা যে ভাই আমাদেরকে স্লাইডটা একটু প্রোভাইড করেন, তো আমাদের পেজ থেকে তোমাদেরকে অবশ্যই স্লাইডটা দিয়ে দিবে। সামিরা বলছো ক্লিয়ার। এতটুকু বুঝতে পারছো কিনা তাহলে আমাদেরকে জানাও, আমরা তাহলে পরের স্লাইডে যাব। লাজিনা বলছো ক্লিয়ার ভাই। স্টুডেন্ট প্রায়োরিটি মাস্ট, তোমরা বুঝতে পারলেই আমরা সার্থক।
ভাই সায়েন্স ক্লাস হয় কি? হ্যাঁ, এ বাংলা ইংলিশ এগুলো তোমাদের সায়েন্স, বাংলা ইংলিশ আইসিটি এগুলো তোমাদের সায়েন্সেরও আছে, মানবিকেরও আছে, এছাড়া ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরও আছে। হাজারা বলছো জি ভাইয়া। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। গুরুত্বপূর্ণ উক্তি হিসেবে আবার দেখতে পাই নুরুল হুদা বাস থেকে নেমে যায় কোথায়? নিউ মার্কেটের সামনে। নুরুল হুদা বাস থেকে নামে কোন জায়গায়? নিউ মার্কেটের সামনে নামে। এই যে নিউ মার্কেট আমাদের এখানেই, পলাশী থেকে বেশি দূর না, নিউ মার্কেটের সামনে। নুরুল হুদা বাস থেকে নামে নিউ মার্কেটের সামনে। নুরুল হুদার চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, উৎসাহ পায়। এটা কেন বলতো? নুরুল হুদাকে যখন তারা এই মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে যাচ্ছিল, তখন কিন্তু নুরুল হুদা তাদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু বলেনি, ওই যে কুলিদের কথা কিন্তু কিছুই বলেনি। তারা কিন্তু এরই প্রেক্ষিতে বারবার যখন নুরুল হুদাকে চাবুক দ্বারা আঘাত করা হচ্ছিল, তখন নুরুল হুদা কিন্তু চিৎকার করছিল, কিন্তু স্বীকার করছিল না যে কুলিগুলো আসলে কে ছিল বা তারা কোথা থেকে এসেছিল। আর এটা দেখে মূলত তারা মিলিটারিরা কি বিরক্ত হয় না, উৎসাহ পায়। আমরা এটা কিন্তু দেখতে পাই আমাদের ৭১-এর ইতিহাস দেখলে কিন্তু আমরা দেখতে পাই যে পাকিস্তানিদের মধ্যে দয়া মায়ের খুবই অভাব ছিল। এটা দিয়ে মূলত সেই লাইনকেই আমরা বুঝতে পারি যে বিরক্ত হয় না, উৎসাহ পায়। মিসক্রিয়েন্টরা কলেজের টিচারদের মধ্যে নাম বলেছে কার? নুরুল হুদার। মিসক্রিয়েন্টরা মানে কি? মিসক্রিয়েন্ট দুষ্কৃতিকারী। মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি? দুষ্কৃতকারী। তৎসময় বলা হতো দুষ্কৃতকারী, কিন্তু বর্তমানে এরা কি মুক্তিযোদ্ধা হিসেবে মূলত আমরা ভালোভাবে জানি, দুষ্কৃতকারী। তো মিসক্রিয়েন্টরা কার কথা বলেছিল? কলেজের টিচারদের মধ্যে শুধুমাত্র নাম বলছিল কার? নুরুল হুদার নাম, যার জন্য নুরুল হুদাকে ডেকে পাঠানো হয়। নুরুল হুদার মগবাজারে ফ্ল্যাট বাসায় কামরা ছিল 2টি। এটা এতটা ইম্পর্টেন্ট না, তবে জেনে রাখা ভালো যে মগবাজারে কামরা ছিল 2টি। আর তবে আরেকটা জিনিস জেনে রাখো যে মগবাজারের যেই ফ্ল্যাট, এই ফ্ল্যাটটি তারা ছেড়ে দেয়। মিন্টু বাড়ি থেকে ছেড়ে চলে যায় কখন? 23শে জুন। মিন্টু বাড়ি ছাড়ে 23শে জুন, এবং তারা পরিবার বাড়ি ছাড়ে কত তারিখে? 1 জুলাই। এই 2টা তারিখ মনে রাখবা। মিন্টু বাড়ি ছেড়ে চলে যায় 23শে জুন, আর তারা বাড়ি বদলায় 1 জুলাই। এরপর বলো এই এমসিকিউটার উত্তর কি হবে? রেনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে কাকে? মুক্তিবাহিনীকে, পুলিশ বাহিনীকে, শহীদ মিনারকে, নাকি হাসপাতালকে? এটা আনসারটা একটু কমেন্ট করো। এর সঠিক আনসার কি হবে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিয়াব, সরকারি হরবাঙ্গা কলেজ মুন্সিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ শিহাব, মুন্সিগঞ্জ আমি গিয়েছিলাম, শ্রীনগর গিয়েছিলাম, আমার এক বন্ধু থাকে সেখানে, মাওয়া শ্রীনগর। বুঝতে পারছো কিনা একটু জানাও ভাইকে, এবং এই এমসিকিউটার আনসার করো। পাকিস্তানের শরীরে কাটা বলা হয়েছিল কোনটিকে? রিয়াদ বলছো গ, লাজিনা বলছো সি, সামিরা গ, মিম বলছো সি, ফারিয়া সি, অ্যান্ড ইউ অল আর কারেক্ট, অ্যান্ড ইউর আনসার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। শহীদ মিনার। এই শহীদ মিনার এই কথাটা কে বলছিল? পাকিস্তান শরীরে কাটা বলছিল কে? যে প্রিন্সিপাল আফাজ আহমেদ। পরের এমসিকিউটা যদি আমরা একটু দেখি। হ্যাঁ, এমসিকিউ, নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ কি? বলো, নুরুল হুদাকে কেন পাকিস্তানি বাহিনী তলব করেছিল? কমান্ডারের নির্দেশে, প্রিন্সিপালের অভিযোগে, মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে, তাকে মুক্তিযোদ্ধা সন্দেহে? বলো এটার আনসার কি হবে? এটা একটু ট্রিকি প্রশ্ন, এটা তোমরা অনেকে আনসার করবা, 2টা অপশন নিয়ে একটু ট্রিকি থাকবে। তো দেখি তোমাদের আনসার কি আসে, বলো। তোমাদের টাইমলাইনে একটু ক্লাসটি শেয়ার দিয়ে দাও, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা ছিল তাদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও। পাপিয়া বলছো ঘ, তাকে মুক্তিযোদ্ধা সন্দেহে। সামিরা বলছো খ, রিয়াদ বলছো গ। এটা একটু ট্রিকি। রোকেয়া বেগম বলছো গ, লাজিনা বলছো সি, হুমায়রা বলছো গ। উত্তর হবে গ, মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে।
প্রিন্সিপাল অভিযোগ করেছিল, ঠিক আছে, এটা মানা যায়, কিন্তু মুক্তিযোদ্ধাদের মূলত সহযোগী ভেবে তাকে কিন্তু ধরে আনা হয়। আমরা দেখি গল্পের শেষ দিকে কিন্তু দেখতে পাই যে তাকে বারবার জিজ্ঞেস করা হয় যে মিসক্রিয়েন্টরা কোথায় বা দুষ্কৃতিকারীরা কোথায়, তাদের পরিচয় দেওয়ার জন্য, তারা কোথা থেকে এসেছিল। তো সুতরাং তাকে ধরে নিয়ে যাওয়া হয় কার জন্য? মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারীদের সহযোগী ভেবে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। তাই আনসারটা হবে মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে। তো এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আর তোমরা চাইলে আমাদের HSC2 অ্যাডমিশন ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো। HSC2 অ্যাডমিশন ব্যাচ, HSC2 অ্যাডমিশন ব্যাচ, যে এক ব্যাচের মাধ্যমে আমরা তোমাদের HSC প্লাস অ্যাডমিশনের ওভারঅল প্রিপারেশন নিয়ে দিব, ওভারঅল প্রস্তুতি নিয়ে দিব ইনশাল্লাহ। আর তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হবে তারা এই সকল বই তো পাবা, পাশাপাশি তোমাদের HSC-তে যা লাগে লেকচার শিট, PDF শিট সহকারে সকল কিছু প্রোভাইড করে দেওয়া হবে। পাশাপাশি তোমরা আমাদের ক্লাসে আরেকটা ফেসিলিটিস সেটা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যে লাইভ হবে, সেই লাইভ দেখার পাশাপাশি তোমরা আমাদের ওয়েবসাইটেও কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবা, যেটা তোমরা যখন মন চায় তখনই দেখতে পারবা। ওয়েবসাইটে সুন্দরভাবে ক্লাস, PDF, এক্সাম লিঙ্ক অ্যাড করে দেওয়া থাকবে। তোমরা চাইলে তোমাদের মন মতো সেই টপিকটা পড়ার পরে, ক্লাসটা করার পরে আমাদের এক্সামগুলো দিতে পারবা। পাশাপাশি সেই PDFটা নিয়ে তোমরা পড়ে নিজেদেরকে একটু ঝালিয়ে নিতে পারবে। তাহলে আসি আমরা, মুখটা মুছে দিই, কারণ কার না কার চেহারা। এরপর আমরা দেখি যে আসমা সম্পর্কে। নুরুল হুদার স্ত্রী আসমাকে, নুরুল হুদার স্ত্রী, সে 2 সন্তানের জননী। এটা তো আমরা জানি 2 সন্তান, ছেলের বয়স কত? 5 বছর এবং মেয়ের বয়স 2.5 বছর। যুদ্ধ ও গোলাগুলির মধ্যে স্বামীকে নিয়ে অত্যন্ত ভীত থাকতো সে। স্বামীকে নিয়ে ভীত থাকতো কে? এই যে আসমা। তাই বৃষ্টির মধ্যে যখন কলেজ থেকে স্বামী নুরুল হুদার ডাক আসে, তখন সে স্বামীকে ছাতার পরিবর্তে রেইনকোট পরিয়ে দেয়। ছাতার পরিবর্তে কি দেয়? মিন্টুর রেইনকোটটা পরিয়ে দেয়। দেখি তো ফিট করে কিনা। এই যে ফিট করে কিনা, এটা কোন প্রসঙ্গে বলে? রেইনকোটের প্রসঙ্গে। কে বলছিল? আসমা। নুরুল হুদাকে মিন্টুর রেইনকোট ফিট হওয়া প্রসঙ্গে, এই যে নুরুল হুদাকে মিন্টুর রেইনকোট ফিট হওয়া প্রসঙ্গে বলা হয়েছিল। মিন্টু সম্পর্কে আমরা একটু জানি। মিন্টু মগবাজারে বাসা ছেড়েছে কত? জুন মাসের এই যে 23 তারিখে। মিন্টু মগবাজারে বাসা ছেড়েছে জুন মাসের 23 তারিখে। এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট তোমাদের ফর MCQ। মিন্টু কোথায় গেছে তা জানে শুধুমাত্র এই যে নুরুল হুদা এবং তার বউ আসমা। মিন্টু কোথায় গেছে 2 জন জানে, এটাও স্টার মার্ক দিয়ে রাখো, নুরুল হুদা এবং তার বউ আসমা। আসমা অতিরিক্ত বাড়াবাড়ি করে কাকে নিয়ে? এই যে মিন্টুকে নিয়ে। এটা আমরা জানি বাঙালি বউ তার ভাইদেরকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে বা মাতামাতি করতে পছন্দ করে, এটা স্বাভাবিক। আর নিজের ভাই থাকলে তো ভাইকে নিয়ে বলবেই। আসমা নুরুল হুদার উচ্চতার তুলনা করে কার সাথে? মিন্টুর সাথে। এই যে আসমা কিন্তু বারবার নুরুল হুদার সাথে মিন্টুকে তুলনা করে, যে মিন্টুর উচ্চতার সাথে একবার তুলনা করে, তার গায়ে রেইনকোটটা তার হয়েছে কিনা তুলনা করে, মানে বিভিন্ন বিষয় নিয়ে তুলনা করে। দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে, এই যে দমাদম মিলিটারি মারে কে? মিন্টু। এই লাইনটা ইম্পর্টেন্ট। দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে কে? মিন্টু। দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে মিন্টু। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার হলে জানাও, আমরা তাহলে MCQ সলভ করতে যাব। তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করে জানিয়ে দাও। পাশাপাশি আমাদের ক্লাসটা একটু তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দাও, যেন তোমাদের পাশাপাশি তোমাদের যে বন্ধু বান্ধবরা আছে বা জানে না, তারাও যেন ক্লাসটি করতে পারে। রোজা বলছো ক্লিয়ার, লাজিনা বলছো ওকে ক্লিয়ার। দেখো আমরা তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও, আমরা কিন্তু এগুলো শুধু তোমাদেরকে একটু ক্যারেক্টার বিশ্লেষণ করে দেখাচ্ছি। আমাদের ব্যাচে পুরো গল্প বিশ্লেষণ সহকারে যত ক্যারেক্টার প্লাস MCQ অ্যান্ড যা যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে দেখানো হবে। সামিরা বলছে ক্লিয়ার, পাপিয়া ক্লিয়ার, মারজান বলছে জি ভাইয়া ক্লিয়ার, ফারিয়া বলছে ক্লিয়ার ভাইয়া, ওকে। সো আমরা দেখি পরে MCQটার আনসার করো। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন? মিন্টুর জন্য, আসমার জন্য, পাকিস্তানি বাহিনীর জন্য, না প্রিন্সিপালের জন্য? বলো এটার আনসার কি হবে? নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন? আনসার ইট ফাস্ট।
রোজা বলছে এ, লাজিনা এ, বুঝতে পারছি ভাই। কিরণ তঞ্চঙ্গা, কিরণ কেমন আছো ভাইয়া? তোমাকে গত ক্লাসও দেখছিলাম। হুমায়রা কবির ক, পাপিয়া ক, মার্জিয়া বলছে এ। হ্যাঁ, নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কার জন্য? মিন্টুর জন্য। কারণ মিন্টু যেহেতু মুক্তিযোদ্ধা ছিল, আর তৎকালীন পরিবারে যদি কোনো পরিবারে মুক্তিযোদ্ধা থাকতো তাহলে কিন্তু সেই পরিবারের ভয় ছিল আরও অন্য রকমের। এটা আমরা আমাদের নানা বা নানি বা দাদা দাদিদেরকে জিজ্ঞেস করলে কিন্তু এই বিষয়ে জানতে পারি। এরপর পড়বে ইসাক মিয়াকে নিয়ে। পিয়ন ইসাক মিয়া মিন্টুর জন্য। হ্যাঁ হ্যাঁ, রাইট। তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দাও যেন তারাও ক্লাসটি করতে পারে। আর ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দাও, কারণ তোমরা যদি আমাদের ক্লাসটি শেয়ার দাও তাহলে তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিট প্রশ্ন ব্যাংক একদম ফ্রিতে পেয়ে যাবে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিট, এই যে দেখো প্রশ্ন ব্যাংকে আমরা কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এই যে মুখস্থ ভাব, প্রভাব, ট্রান্সলেশন, পাশাপাশি এই যে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। এছাড়া তোমরা সি ইউনিটের প্রশ্ন ব্যাংকে কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এই যে ভোকাবুলারি পার্ট দেখো, এই যে দেখো গ্রুপ ভার্ব, এমসিকিউ থাকবে, ফ্রেজ এন্ড ইডিয়ম থাকবে, এমসিকিউ আনসার থাকবে, এগুলো কিন্তু তোমরা করতে পারবে। সো তোমরা একটু ক্লাসটি শেয়ার দিয়ে আমাদের প্রবীর স্বাধীন পেজে মেসেজ দাও, সেখান থেকে তোমাদেরকে এর পিডিএফ দিয়ে দেওয়া হবে। পাশাপাশি সর্বোচ্চ 2 জন শেয়ারদাতাকে এই 2টি প্রশ্ন ব্যাংক কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, এবং এটা আমাদের অ্যাডমিন মডারেটরের মাধ্যমে এটা করা হবে। ওকে, সো আমরা এখন পড়বো পিয়ন ইসাককে নিয়ে। পিয়নের নাম কি? ইসাক। পিয়নের নাম ইসাক। ভাঙাচোরা গাল, খোঁচাধারী। গাল কেমন? ভাঙাচোরা, আমার মতো ভাঙাচোরা গাল, আর খোঁচা দাড়ি। পাকিস্তানি মিলিটারি এদেশে আসার পর থেকে সে দিনরাত উর্দু কথা বলে। এই বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর লাগে। পাকিস্তানি বাহিনী আসার পরেই আমরা দেখি যে অনেক সময় যখন একটা ক্ষমতার পালা বদল হয় তখন কিন্তু মানুষ তার রূপ বদলে নেয়। তেমনই ইসাক মিয়া কিন্তু তার রূপ বদলে নিয়েছিল কি? উর্দু কথা বলার মাধ্যমে। এরপর ইসাক নিজেই সবসময় মিলিটারি কর্নেলের মতো ভাব দেখায়। আমরা জানি স্কুল কলেজে আমরা যদি দেখি যে যারা স্টাফ থাকে তারা এমন একটা ভাব দেখা যায় তারা প্রিন্সিপালের থেকে বড় কিছু, বা তারা অধ্যক্ষের থেকে বড় কিছু, মানে এমন আর কি। তো ইসাক নিজেই কার মতো ভাব দেখায়? মিলিটারি কর্নেলের মতো ভাব দেখায়, চলাফেরা করে। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখেই কলেজের সকলে তটস্থ থাকে। যে মিলিটারির প্রাদুর্ভাবের পর তাকে দেখে সবাই তটস্থ থাকে, কারণ কি মিলিটারি যখন আসে তখন হয়তো একে ডাকবে, নয়তো ওকে ডাকবে মুক্তিযুদ্ধের সন্দেহে, বা একে ডাকা হয়, ওকে ডাকা হয়। আর ডাকা হয় কার মাধ্যমে? এই যে ইসাক মিয়া পিয়নের মাধ্যমে। আর তাই ইসাক মিয়া যখনই যার ঘরে যেত তখনই কি, বা যার কাছে যেত ডাকার জন্য, তখন সবাইকে এক্সট্রা তটস্থ থাকতো যে আমি কোন ভুল করে ফেললাম না, বা কোনো অপরাধ করলাম কিনা, যে আমাকে ডাকা হলো কেন। আর এটা জেনে রাখো যে এপ্রিলের শুরু থেকেই কিন্তু সে উর্দু বলা, বাংলা বলা ছেড়েছে, মানে উর্দু শুরু করছিল। লেখক প্রথমে ইসাককে তুলনা করেছে মিলিটারি কর্নেলের সাথে। লেখক প্রথমে ইসাককে তুলনা করছিল কার সাথে? মিলিটারির কর্নেলের সাথে। লেখক ভাবেন স্বয়ং কর্নেল ভোরবেলা কলেজ উপস্থিত হওয়ার ইসাক ডমিনেট হয়েছে কিসে? লেফটেন্যান্ট কর্নেলে। অর্থাৎ লেখক প্রথমে মিলিটারিকে কার সাথে তুলনা করা হয়? এই যে কর্নেলের সাথে। পরবর্তীতে যখন তোমার কর্নেল ভোরবেলা যখন কর্নেল আসে আমাদের এই কলেজের মধ্যে, তখন এই কলেজে কর্নেল আসার পরে তখন লেখক তাকে আবার কি ডেমোটেড, অর্থাৎ কি আমরা পদোন্নতির বা যেটা বলা হয় নিম্ন পদে দেওয়া হয়, যে লেফটেন্যান্ট কর্নেল, অর্থাৎ কি কর্নেলের নিচের পদে সে ডেমোটেড হয়ে যায়। মিলিটারির প্রাদুর্ভাব পর থেকে সবাই তটস্থ থাকে ইসহাককে দেখে। প্রাদুর্ভাব, এই প্রাদুর্ভাব শব্দটা জেনে রাখো। প্রাদুর্ভাব হচ্ছে ভীতিকর আবির্ভাব। ভীতিকর আবির্ভাব মানে কি? প্রাদুর্ভাব বা আবির্ভাব এটা কিন্তু সমার্থক শব্দ হয়, কিন্তু এটাকে একটু ভীতিকর বোঝায়, তাই এটাকে প্রাদুর্ভাব বলা হয়। ইসাক বাংলা বলা ছেড়েছে এপ্রিলের শুরু থেকে। যে বাংলা বলা ছাড়ছে এপ্রিলের শুরুতে, এবং কি ভাষায় কথা বলা শুরু করছে? উর্দুতে। ও আপ হি কহ সকতে হো। ওই যে নুরুল হুদার বাসায় যে যায় তখন যে জিজ্ঞেস করে আমাকে কেন ডাকা হয়েছে, তখন সে ইসাক কি বলে? ও আপ হি কহ সকতে হো, মানে কি আপনি বলতে পারবেন যে আপনি কি করে আসছেন। তখন কিন্তু এটা একটা ভয় থাকে ভিতরে। ইসাক এখন কথা বলে এই যে উর্দু ভাষায়। স্যার নে সালাম দিয়া, স্যার নে সালাম দিয়া মানে কি স্যার আপনাকে সালাম দিয়েছে। পিয়ন ইসাকে,
কে বলছিল পিয়ন ইসাক? কাকে বলেছিল? ওই যে নুরুল হুদাকে বলছিল। उत्तर वो तो आप ही कह सकते हैं, वो तो आप ही कह सकते हैं উক্তিটি কার? প্রিন্সিপালের পিয়নের। কাকে? এই দুইটা শব্দ সানডে সালাম দিয়া वो तो आप ही कह सकते हो উক্তিটি কার? পিয়নের। কার উদ্দেশ্যে বলেছিল? নুরুল হুদার উদ্দেশ্যে, নুরুল হুদার উদ্দেশ্যে। বুঝতে পারছো কিনা একটু জানাও। এই এমসিকিউটার আনসার করো। ইসাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? বলো। এটা তো অবশ্যই পারার কথা, এইমাত্র বললাম। 40 মিনিট, হ্যাঁ, আর 10 থেকে 15 মিনিট আমরা ক্লাস নিব, বেশিক্ষণ নেব না, যেহেতু এটা ফ্রি ক্লাস। আমরা তোমাদেরকে এই স্বল্প সময়ের মধ্যে মোটামুটি যতটুকু দরকার আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের পেড ব্যাচে কিন্তু আমরা ফুললি বিস্তারিত তোমাদেরকে পড়াবো, মানে A to Z যতটুকু লাগে। তো তোমরা যদি চাও আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারো, আর তার জন্য তোমরা আমাদের পেজে অবশ্যই মেসেজ দাও। আমাদের পেজ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের ভর্তি হওয়ার যে প্রসেস বা ওয়ে, সেই ওয়েটা তোমাদেরকে বলে দেওয়া হবে, যে মেথডের মাধ্যমে তোমরা ভর্তি হবে। রোজা বলছো ডি, রোকেয়া ডি, সামিরা ডি, সাজেদুল বলছো ডি, পাপিয়া ঘ, মারজানা সুমাই বলছো ডি, মেহের ইসলাম ডি, চুমকি ঘ উর্দু, হ্যাঁ, লাজিনা বলছো ডি, উম্মে সামিমা ঘ, মারিনা ঘ, সাজেদুল ঘ, হ্যাঁ, সবাই তোমরা সবাই পারছো। এটা আনসার হবে কি? ঘ। এটা এইমাত্র দেখালাম, এবং এটা খুবই এই আনসার, এই প্রশ্নটা কিন্তু তোমরা জেনে রাখবা, ঠিক আছে? এই যে ক্যারেক্টারগুলো দেখালাম এই পিডিএফটার, এই ক্যারেক্টারগুলো তোমরা অবশ্যই জেনে রাখবা। এখন আমরা দেখবো প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ সম্পর্কে। প্রিন্সিপাল কট্টর পাকিস্তানপন্থী। এই পাকিস্তানপন্থী কে? প্রিন্সিপাল কট্টর পাকিস্তানপন্থী। শিক্ষিত বাঙালি হওয়া সত্ত্বেও, সে বাঙালি হওয়া সত্ত্বেও বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা করেন। বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা করেন কে? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ। এরপর এদেশের স্বাধীনতার পথ রুদ্ধ করতে তিনি পাকিস্তানি সৈন্যদের নানা রকম পরামর্শ দেন। এরই অংশ হিসেবে তিনি পাকিস্তানি বাহিনীকে দেশের সকল শহীদ মিনার ভেঙে ফেলার জন্য বলে, পরামর্শ দেয়, যে সকল শহীদ মিনার ভেঙে ফেলা যায়। এবং শহীদ মিনারকে শরীরে কাটা বলছিল কে? এই আসাদ আহমেদ। এই যে আসাদ আহমেদ বলছিল কি? শহীদ মিনার হচ্ছে শরীরের কাটা। পাকিস্তানের জন্য দিনরাত তিনি দোয়া দরুদ করেন, সময় অসময়ে আল্লাহর দরবারে পাকিস্তানের জন্য কি কান্নাকাটি করেন। মানে পাক্কা রাজাকার আর কি, যাকে বলা হয় খাঁটি রাজাকার। যদি এই টার্মগুলো খুবই সেন্সিটিভ, সে খাঁটি রাজাকার। প্রিন্সিপাল পাকিস্তানকে বাঁচানোর জন্য সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরানোর প্রস্তাব করেছিল কে? প্রিন্সিপাল। এই যে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরানোর প্রস্তাব করেছিল প্রিন্সিপাল। প্রিন্সিপাল সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরানোর প্রস্তাব করেছিল মিলিটারির বড় কর্তাদের কাছে। কার কাছে? বড় কর্তাদের কাছে, এটা মনে রাখবা। কার কাছে প্রস্তাব করেছিল? মিলিটারি বড় কর্তাদের কাছে। কোন মাসে? এপ্রিলের মাঝামাঝিতে। এপ্রিলের শুরুতে কিন্তু ইসাক মিয়া বাংলা বলা ছাড়ছিল এবং উর্দু ভাষায় কথা বলা শুরু করছিল। আবার এপ্রিলের মাঝামাঝি, শুরুতে ইসাক উর্দু বলছে, আর এপ্রিলের মাঝামাঝি কি এই প্রিন্সিপালকে প্রস্তাব দিয়েছে শহীদ মিনার সরানোর জন্য। এটা মনে রাখবা। প্রিন্সিপাল পাকিস্তানের শরীরে কাটার সাথে তুলনা করেছে, এটাও জানি। ডক্টর আফাজের মতো পাকিস্তানের শরীরে কাটা, এটাও জানি। এটা এত ইম্পর্টেন্ট না। আকবর সাজেদ, এই যে আমরা কি জানি? নুরুল হুদা, নুরুল হুদা রসায়ন বা কেমিস্ট্রির লেকচারার ছিলেন। মনে রাখবা, তিনি কিন্তু ছিলেন কি? লেকচারার ছিলেন, লেকচারার। আর আকবর সাজিদ কি? উর্দুর প্রফেসর। এই যে প্রফেসর আর লেকচারার কিন্তু এক না। লেকচারার মূলত যারা কলেজে প্রথম শুরু করে, চাকরি শুরু করে, তাদেরকে মূলত লেকচারার বলে, এবং অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পরে তাদেরকে প্রফেসরে পদোন্নতি করা হয়। সো নুরুল হুদা কি ছিল? লেকচারার কি কেমিস্ট্রিতে বা রসায়নে, আর আকবর সাজিদ ছিল উর্দুর প্রফেসর। পাশাপাশি প্রিন্সিপাল আজকাল তাকে তোয়াজ করে। প্রিন্সিপাল কাকে তোয়াজ করতো? এই যে আকবর সাজিদকে। প্রিন্সিপাল কাকে তোয়াজ করতো? আকবর সাজিদকে। যেহেতু আকবর সাজিদ ছিল উর্দুর প্রফেসর, আর তার থেকে এখানে বোঝা যায় যে তৎকালীন কিন্তু উর্দু ভাষা এবং বাংলা ভাষা নিয়ে একটা বিশাল একটা কনফ্লিক্ট ছিল। তো এই প্রিন্সিপাল প্রতিনিয়ত তোয়াজ করতো। তোয়াজ মানে তোষামত করা। তোয়াজ মানে কি? তোষামত। মনে রাখবা, তোয়াজ মানে তোষামত বা পাম্পট্টি, যেটাকে বলা হয় তোষামত। আব্দুস সাত্তার মৃধা, এই যে আব্দুস সাত্তার মৃধা হলেন জিওগ্রাফির প্রফেসর। জিওগ্রাফি মানে কি? ভূগোল। ভূগোলের প্রফেসর কে ছিলেন?
এই যে আব্দুস সাত্তার মৃধা, তাকে মিলিটারির চোখ বেঁধে নিয়ে যায়। তো নুরুল হুদার সাথে কিন্তু একই গাড়িতে করে আব্দুস সাত্তার মৃধাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে হয়তো বা আলাদা করে নেওয়া হয়, এটা আমরা দেখতে পাই না। কিন্তু নুরুল হুদার সাথে আরও একজনকে নিয়ে যায়, সেটা হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। এবং আব্দুস সাত্তার মৃধা কি ভূগোলের প্রফেসর, আর উর্দু প্রফেসর আকবর সাজিদ, আর রসায়ন বা কেমিস্ট্রির লেকচারার হলেন নুরুল হুদা। এই তিনটা জিনিস মনে রাখবা। আর প্রফেসর তো আফাজ আহমেদ, এটা মনে রাখবা। এখন বলো, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না উক্তিটি কার? বলো এর উত্তর কি হবে? আর বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আপনারা কেউ পিডিএফ পেলে আমাকে প্লিজ দিয়েন। ভাইয়া পিডিএফ যদি লাগে আমাদের পেজে মেসেজ দাও, আমাদের পেজ থেকে তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। কট্টর মানে চরম, কট্টর। এই যে সামিরা বলছো কট্টর কি ভাইয়া? কট্টর, কট্টর মানে চরম পন্থা, মানে কি তীব্র, মানে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে বা মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসে, ভালোবাসা না মানে বিশ্বাস করে। কট্টর মানে কি চরম বোঝায়, চরম, তীব্র, চরম, তীব্র। আমার ভাইটাকে ঢাকা রাখলাম না উক্তিটি কার? বলো। এপ্রিলের মাঝামাঝি আপনারা কি? আচ্ছা, আনসার লাজনা বলছে এ, রোজা বলছো ক, সাজেদুল ইসলাম বলছো ক, মেহেদি ঘ, লাজিনা এ, রুহি ক, এ ফর অসমা না। আমার ভাইটাকে ঢাকায় রাখলাম না উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নিচতলার ওই যে ভদ্রলোকদের, নিচতলার ভদ্রলোক। আমি বলি এখানে কিন্তু আসমা কিন্তু তার ভাই অর্থাৎ মিন্টু কোথায় গেছে বা কোথায় আছে এটা জানা সত্ত্বেও কিন্তু কাউকে বলেনি। কিন্তু এটা কে বলছিল? নিচের তলা ভদ্রলোকেরা। কাকে বলছিল? ওই যে নুরুল হুদা, মিন্টু যখন বাড়ি থেকে চলে যায় তার ঠিক 3 দিন পরে, অর্থাৎ 26 তারিখে, 26 জুন, এটা মনে রাখবা, 26 জুন এই কথাটা বলছিল। কে? নিচতলার যে ভদ্রলোকেরা, তারা বলছিল আমার ভাইটিকে আর ঢাকায় রাখলাম না, কারণ তৎকালীন সময়ে যে মুক্তিযোদ্ধা বা এর একটা কনফ্লিক্ট ছিল যে মুক্তিযোদ্ধাদের যেখানে পেত সেখানে ধরতো। তো এইটাই কবে বলছিল? 26 জুন বলছিল। এরপর আমরা ক্র্যাকডাউনের রাত। ক্র্যাকডাউনের রাতের কিছু সমর্থক শব্দ জেনে রাখো। কালো রাত, কালো রাত, গণহত্যার রাত, গণহত্যার রাত, বা অপারেশন, ইংলিশে বলা হয় অপারেশন সার্চ লাইট, অপারেশন সার্চ লাইট বলা হয়। এই কিছু সমর্থক শব্দ জানা রাখবা। ক্র্যাকডাউন রাত, কালো রাত, গণহত্যার রাত, অপারেশন সার্চ লাইট, এই সবগুলো কবে? 1971 সালের 25শে মার্চ, দিবাগত রাত। 1971 সালের 25শে মার্চ, দিবাগত রাত। ক্র্যাকডাউনের রাতে নিরীহ বাঙালির উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাঙালি শোষণ নির্যাতনের শিকার হতে থাকে, যা আমরা দেখি 1948 থেকে 71 পর্যন্ত। এবং এই সময় পাকিস্তানের সেনাবাহিনী ঢাকার নিরস্ত্র মানুষের উপর ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ পরিচালনা করে। সেই রাতের ভয়াবহতা বোঝাতে ক্র্যাকডাউনের রাত কথাটি বলা হয়েছে। সেই রাতের ভয়াবহতা বোঝাতে, অর্থাৎ গণহত্যার রাত বা ছাত্র হত্যার রাতও বলা হয়, কারণ জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকায় যে শিক্ষার্থী তাদেরকেও কিন্তু হত্যা করা হয়েছিল। সো এই জন্য বলা হয় ক্র্যাকডাউনের রাত, কালো রাত, গণহত্যার রাত, ছাত্র হত্যার রাত, অপারেশন সার্চলাইট, এই সব কিছু একটি দিন, সেটি হচ্ছে 1971 সালের 25শে মার্চ। তো এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আর এই এমসিকিউর আনসার করো। হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের অবিসম্ভাবী পতন সম্বন্ধে ভবিষ্যৎবাণী শোনে কি? এটা একটু ভালোভাবে আনসার করো। এটা আনসার কি হবে বলো? হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের অবিসম্ভাবী পতন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে কে? বলো এর আনসার কি হবে বলো। সব বেলায় বলতেন লাইট দিয়ে যে অপারেশন করা হয় তাই অপারেশন সার্চলাইট। হ্যাঁ, এটা আমি ছোটোবেলায় ভাবতাম যে অপারেশন, আমি তো আবার ইংলিশ ভার্সনে ছিলাম, তো ইংলিশ ভার্সনে যখন পড়াশোনা করতাম ক্লাস 5-এ থাকতে, যখন এই ইয়েটা জানি ক্লাস 5 না 3-তে জানি, তখন আমাদেরকে বলেছিল অপারেশন সার্চলাইট। তখন আমি বলতাম যে কি খুঁজতে হবে, সার্চলাইট দিয়ে কি খুঁজবো?
তো তারপরে আমি এটা ডিকশনারি দেখে বা টিচারদের থেকে জানতে পারি যে এটা ছিল 25শে মার্চের যে গণহত্যার রাত সেটাকে বোঝাচ্ছে। সো লাজিনা বলছে বি, মেহেদি খ, মোমিন খ, ফারিয়া বলছে ক, সামিরা খ। শোনে, এখানে কিন্তু বলা হয়েছে কি ভবিষ্যৎবাণী শোনে, কে শোনে, কে বলে এটা বলে না, বলছে কে শোনে। তোমরা একটু প্রশ্ন দিকে এইভাবে দেখবে, কারণ এই প্রশ্ন দিয়ে কিন্তু তোমাকে আটকিয়ে দিবে। এই যে আমি জানি এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের সবাইকে আটকানোর জন্য, কারণ তোমরা কিন্তু এই যে শোনা আর বলা কিন্তু এক না, এটা মনে রাখতে হবে। কে শোনে বলা হয়েছে, এখানে কে বলছে সেটা না। সো আনসারটা হবে কি, শোনে হচ্ছে নুরুল হুদা। আমরা দেখি যে নুরুল যখন স্টাফ রুমে বা টিচাররা যে রুমে থাকে সেই রুমে যখন মুক্তিযুদ্ধ এবং তৎকালীন চলমান ঘটনা নিয়ে কথা হতো, তখন নুরুল হুদা একটুখানি সরে, তার যেহেতু এইসব বিষয়ে ভয় লাগতো, তখন সে একটুখানি সরে প্রিন্সিপালের রুমে যেত, এবং প্রিন্সিপাল সারা দিন রাত কি হিন্দুস্তান ও মিসকিয়ানদের অবশ্যই পতন সম্পর্কে ভবিষ্যৎবাণী করতো বা বলতো, এবং এটা শুনতো কে বসে বসে, এই যে নুরুল হুদা। বুঝতে পারছো? এভাবে প্রশ্ন যখন পড়বা তখন অবশ্যই দেখে পড়বা যে এই যে শোনেকে, অনেক প্রশ্ন কি এই যে না আমরা দেখি না করে না, এই এই নাটা কিন্তু আমাদের চোখে পড়ে না। তো এইগুলো কিন্তু একটু সেনসিটিভ বিষয়, এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখবা। বুঝতে পারছো? ক্লাসটি শেয়ার দিয়ে দাও তোমাদের বন্ধু বান্ধবদের মাঝখানে, এবং তোমাদের টাইমলাইনে অবশ্যই শেয়ার দিয়ে দাও ক্লাসটি। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন দাও, পরিচিত অপরিচিত যারাই থাকুক। আমরা আর বেশিক্ষণ নেই, ক্লাসটি আর 10 মিনিট নিব। পরের এমসিকিউ, ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে ছাদ থেকে কে পড়ে যায় বলো? ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে ছাদ থেকে কে পড়ে বলো? প্রিন্সিপাল, মসজিদের মুয়াজ্জিম, ইসাকের শ্যালক, না ইমাম সাহেব? বলো এটার আনসার কি হবে বলো? এটাই শেষ এমসিকিউ, বলো বলো এটার আনসার কি হবে? লাজিনা বলছো জি বুঝছি, রোজা বলছো খ, মসজিদের মুয়াজ্জিম সাহেব। আর কে কে আনসার দেবো বলো দেখি, রোজা সঠিক নাকি তোমরা একটু ভিন্ন অপশন নিতে পারো? মেহেদি বলছো খ, পাপিয়া সুলতানা খ, লাজিনা খ। আর তোমাদেরকে বলে রাখা ভালো, আমাদের কিন্তু একটা ব্যাচ আছে, এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ। এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ, এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে আমরা এইচএসসি প্রিপারেশন, একদম এইচএসসি পরীক্ষা তোমাদের শেষ হওয়া পর্যন্ত আমরা এইচএসসি সাপোর্ট দেব। পরবর্তীতে আমরা তোমাদেরকে অ্যাডমিশন সাপোর্টও দিব, অর্থাৎ অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত বিশ্ববিদ্যালয় আছে, এরপর 7 কলেজ, গুচ্ছ, যা কিছু আছে সব কিছু তোমাদেরকে এক ব্যাচের মাধ্যমে প্রস্তুতি নিয়ে দিব। একটি ব্যাচের মাধ্যমে একবার ফি দিয়ে তোমরা আমাদের থেকে প্রায় 1.5 বছর সাপোর্ট পাবে। পাশাপাশি তোমরা এই যে এতগুলো আমাদের থেকে কিন্তু শিট পাবে। এই যে দেখো আইসিটির যে একটা শিট, কি প্রিমিয়াম কোয়ালিটির শিট তোমাদের জন্য শুধু বানিয়েছে আমাদের স্বাধীন ভাই। তো তোমরা যারা ভর্তি হবে আমাদের প্রবীর স্বাধীন পেজে মেসেজ দাও এবং সেখানে বলো যে ভাইয়া আমরা আপনাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চাই। আমাদের পেজ থেকে তোমাদেরকে সব কিছু জানিয়ে দিবে যে কোন নাম্বারে কি করবা বা কী করবা অ্যাটসেট্রা। তো এই আনসারটা করো, এই আনসার করো, কি হবে? প্রিন্সিপাল হবে, মসজিদের মুয়াজ্জিম হবে, ইমাম সাহেব হবে, নাকি ইসাকের শ্যালক হবে বলো? সবাই আনসার বলছো খ, নাইম মিয়া খ, মেহেদি খ, মারিনা খ, আশা হুমায়রা যেমন খ, সবাই খ, মেহেদি খ, মাহাদি জান্নাত খ, সাজিদুল ইসলাম বি, মুশতারি তাফান্নুম খ, প্রিয়ন্ত বি, মার্জানা সময় বলছো বি, লাজিনা বলছো বি। হ্যাঁ, তোমাদের সকলের উত্তর সঠিক, মসজিদের মুয়াজ্জিম সাহেব। আর এটা একটা তথ্য জেনে রাখো, মসজিদের মুয়াজ্জিম সাহেব কয়বার তাকবীর বলতে পেরেছিল? আল্লাহু আকবার শব্দটা বলেছিল, এই যে আল্লাহু আকবার শব্দটা যেটা বলছিল শুধু একবার বলছিল, দ্বিতীয়বার আর বলার সুযোগ পায়নি। দ্বিতীয়বার বলার আগেই তাকে গুলি করা হয়েছিল এবং সে ছাদ থেকে পড়ে গেছিল। সো আজকে এতটুকুই, দ্য এন্ড। সো এই পর্যন্ত যা পড়ালাম তা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, এবং তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য কোনো নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকের যে গুরুত্বপূর্ণ এরকম উক্তি আছে সেই উক্তিগুলো দেখাবো, পাশাপাশি কোন জায়গাটা তোমার পড়া উচিত এগুলো দেখাবো।
সো আজকের জন্য এতটুকুই, ভালো থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।